রহমতুল্লাহ। প্রিয় এইচএসসি ও আলিম শিক্ষার্থী ভাই বোন ও বন্ধুরা, যারা আমার সরাসরি ছাত্র, যারা আমার সরাসরি ছাত্র নয়, আমি সকলের উদ্দেশ্যে আজকের ভিডিওটা তৈরি করেছি। দীর্ঘদিন যারা সরকারি কলেজের ছাত্র, টেস্ট পরীক্ষার পর তোমাদের আর কোনো ক্লাস হচ্ছে না। অনেকে হয়তো পার্সোনালি প্রাইভেট কোচিং এগুলো করতেছ, আর বেসরকারি এমপিওভুক্ত যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে ওই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এতদিন পর্যন্ত কোচিং কার্যক্রম চালিয়ে গেছে। যেমন আমরাও কোচিং কার্যক্রম গত বৃহস্পতিবার পর্যন্ত চালিয়ে গেছি, কিন্তু গ্রীষ্মের ছুটি এবং পবিত্র ঈদুল আজহার জন্য দীর্ঘ বিরতি, এবং এই দীর্ঘ বিরতির মধ্যে শিক্ষার্থীরা যখন স্কুল থাকবে না, কোচিং থাকবে না, বা প্রাইভেটও ঈদ উপলক্ষে বন্ধ থাকবে, তখন অনেকেই পড়ালেখার প্রতি একটু অবহেলা দিয়ে দেবে। যার কারণে আমার মনে হয়েছে যে আজকের ভিডিওটা তোমাদের জন্য একটা নতুন এবং চমকপ্রদ আইডিয়া হবে। আমি আজকের ভিডিওতে তোমাদেরকে মূলত বোঝানোর চেষ্টা করব এইচএসসি এবং আলিম এক্সামে কিভাবে এ প্লাস পাবে। আমি শুরুতে একটা কথা বলে নেই, আলিম এবং এইচএসসি পরীক্ষায় বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটা মিলে গ্রেডিং হয়, এবং দুটা মিলে পাস এবং দুটা মিলে ফেল। অর্থাৎ তুমি দুটা বিষয়ে যে নাম্বার পাবে আলাদা আলাদা, তিনটা সেকশন আছে। বাংলা প্রথম পত্রে এমসিকিউ 30, বাংলা প্রথম পত্রে সৃজনশীল 70, এবং বাংলা দ্বিতীয় পত্রে ব্যাকরণ এবং নির্মিতি মিলিয়ে 100। এই 200 মার্ক তিনটা পার্টে গ্রেডিং হবে। তোমাকে পাস করতে হলে বাংলা প্রথম পত্রের এমসিকিউতে 30-এর মধ্যে কমপক্ষে 10 পেতে হবে, এটা স্পেসিফিক। আর বাকি 170-এর মধ্যে তুমি যদি 3 ভাগের 1 ভাগ, 170-কে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 170 ভাগ 3, 170 ভাগ 3 তাহলে হইতেছে হইল 57। তুমি বাংলা প্রথম পত্রের সৃজনশীল অংশ এবং বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ এবং নির্মিতি অংশ মিলিয়ে 57 যদি পাও এবং এমসিকিউতে যদি 10 পাও তাহলে তুমি পাস। এই একই সিস্টেমটা তোমাদের গ্রেডিংয়ের বেলায়ও বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে যদি 140 পাও তাহলে 70-এর গ্রেড মানে এ, আর যদি 160 পাও তাহলে এ প্লাস। মনে রাখবে 159 ফেলেও এ প্লাস দেয় না, কারণ এগুলো আলাদা আলাদাভাবে কম্পিউটার কাউন্ট করে, যার কারণে সেখানে কোনো মানুষের হাত থাকে না। গ্রেডিং এবং ফলাফলটা সম্পূর্ণ অটোমেটিক্যালি ডাটাবেজের মাধ্যমে তৈরি হয়। অতএব তোমরা যদি আগে থেকে কেয়ারফুল না হও, বাংলাতে ফেল করা যেমন কঠিন, তেমনি এ প্লাস পাওয়াটা সো টাফ, আরও অনেক বেশি কঠিন। কিন্তু আমি এই কঠিন কাজটাকে তোমাদেরকে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করছি। তোমরা আমার স্লাইডগুলা ফজ করে দেখবে, কারণ আমি এখানে অনেকগুলা লেখা লিখেছি যেগুলো তোমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। তোমরা প্রয়োজনে এটাকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো প্রত্যেকটা স্লাইডের। সিলেবাসের মান বন্টন সম্পর্কে অনেকের ধারণা থাকে না, বিশেষ করে এইচএসসি লেভেলটা। আমি বলি যে এটা হলো ছাত্রদের জীবনের স্বর্ণযুগ, দ্য গোল্ডেন সিজন অফ লাইফ। এই ইন্টারমিডিয়েট লেভেলে যারা ভালো পড়াশোনা করেছে তারা জীবনে সফল, আর যারা ভালো পড়াশোনা করেনি, আমি অনেককে দেখেছি আগামীকালকে কি পরীক্ষা, বাংলা পরীক্ষা। বাংলা পরীক্ষা 100 নম্বরের যে মান বন্টন, একটু বলো তো, অনেকে পারে না। এমসিকিউ কত, সৃজনশীল কত, গদ্য থেকে কয়টা প্রশ্ন আসবে, এমসিকিউ থেকে কয়টা প্রশ্ন আসবে, ওরা জানেই না। যারা জানেই না তারা তো ফাঁস করাটাই কঠিন, আর যারা এ প্লাস পাবে তারা যদি না জানে, এটা অত্যন্ত দুঃখের বিষয়। তোমার মতো ছাত্রের এ প্লাস আশা করা, প্রত্যাশা করাটা একেবারেই বোকামি। তো আসো, আমি সিলেবাস এবং মান বন্টন নিয়ে কথা বলেছি, এবার প্রস্তুতি। হ্যাঁ, তোমার পরীক্ষার হলে 3 ঘন্টা সময় আছে, এমসিকিউর জন্য 30 মিনিট এবং সৃজনশীল অংশের জন্য 1 ঘন্টা 30 মিনিট। এটা হলো বাংলা প্রথম পত্রে। বাংলা দ্বিতীয় পত্রে আলাদা কোনো সময় বিভাজন নাই। ব্যাকরণ এবং নির্মিতি অংশ মিলিয়ে 1 ঘন্টা। তুমি যে প্রশ্নের উত্তর আগে ভালো পারো সেটা আগে দিবা, সেক্ষেত্রে ব্যাকরণ আগে দিতে হবে এমন কোনো কথা নাই। প্রশ্নের ধারাবাহিকতা মেনটেন করতে হবে এমন কোনো কথা নাই। তবে সময় বিভাজনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাংলায় লেখা বেশি, যার কারণে অনেকেই শুরুতে স্লো মোশনে শুরু করে, আস্তে আস্তে লেখে, পরে দেখা যায় যে 60
পার্সেন্ট আনসার করার পর তার সময় থাকে হাতে আর আধা ঘন্টা, এবার তাড়াহুড়া করে কোনো রকম লিখে আসে। প্রথম দিকের এ, প্রথম দিকের লেখাগুলা ভালো হলেও এক্ষেত্রে শেষের দিকের লেখাগুলা বাজে হয়ে যায়, যার কারণে ভালো নাম্বার আসে না। এরপরে আসো বাংলা প্রথম পত্র সম্পর্কে আমি বলি। বাংলা প্রথম পত্রের নাম হচ্ছে সাহিত্য পাঠ। এখানে আমাদের মাদ্রাসার ছাত্রছাত্রী যারা আছে তাদের জন্য গদ্যে 12টি, গল্প এবং প্রবন্ধ, তারপরে কবিতায় 12টি কবিতা পাঠ্য করা আছে। প্রত্যেকটা গদ্য, প্রবন্ধ হোক অথবা গল্প, এর মূল ভাবটা বুঝতে হবে। তুমি মূল ভাবটা প্রয়োজনে গল্পটা পড়ার পর সাথে সাথে একটা খাতায় নোট নিতে পারো, এবং প্রত্যেকটা গল্প এবং কবিতা শব্দার্থ এবং টিকাটা ভালো করে ফুটবে। কারণ এখানে কিছু বাংলা শব্দ আছে যেগুলো স্বাভাবিক অর্থ একরকম, রূপকার্থ বা বিস্তারিত অর্থ বা কবিতায় ব্যবহৃত অর্থ ভিন্ন রকম। এই টিকাগুলো মনোযোগ দিয়ে ফুটলে তুমি বুঝবা কবি কোন অর্থে কোন শব্দটাকে ব্যবহার করেছেন। গুরুত্বপূর্ণ উক্তি বা লাইনগুলোকে দাগ দিবা, চিহ্নিত করবা, এগুলাকে মুখস্থ করবা, কারণ এগুলা তোমার উত্তর প্রয়োগের ক্ষেত্রে, প্রমাণ উপস্থাপনের ক্ষেত্রে কাজে লাগবে। এবং এগুলা তাৎপর্যটা ভালো করে বুঝে নিবা, প্রয়োজনে শিক্ষকের সহযোগিতা নিবা। আর সৃজনশীল প্রশ্নের প্রস্তুতি নেওয়ার সময় মনে রাখবা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন সরাসরি বই থেকে হয়, এগুলা গাইড মুখস্থ করে কোনো লাভ নাই। তুমি তীক্ষ্ণ দৃষ্টি এবং গভীর মনোসংযোগ দিয়ে যদি প্রত্যেকটা গল্প এবং কবিতা পড়ো, তাহলে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক এমসিকিউ এই তিনটা প্রশ্নের জন্য তোমাকে আলাদা কোনো প্রস্তুতি নিতে হবে না। জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নে প্রতিটা প্রশ্নে 3 নাম্বার করে, 7টা প্রশ্নে 21 এবং এমসিকিউতে 30, 51। এই 51 নাম্বারের জন্য তোমার রচনামূলক সৃজনশীলতার কোনো প্রয়োজন নাই। তুমি শুধু মেইন বইয়ের পাঠগুলো, আবার বলতেছি মেইন বইয়ের পাঠগুলো একেবারে মেইন বই থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে এবং মনোযোগ সহকারে ফুটবা। কিন্তু প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে তোমার চিন্তন দক্ষতার বিকাশ ঘটবে। অনেকে গাইড থেকে মুখস্থ করে, এই কাজটা করিও না, তাইলে প্লাস পাবে না। তুমি নিজে থেকে সৃজনশীল লেখার অনুশীলন করো এখন থেকেই, তাহলে তুমি এ প্লাস পাবে ইনশাআল্লাহ। এবার আসো যারা কলেজের পরীক্ষার্থী, তাদের গদ্য এবং কবিতার পাশাপাশি সহপাঠ আছে, একটা উপন্যাস এবং একটা নাটক। উপন্যাস এবং নাটকগুলা তুমি মনোযোগ দিয়ে একবার পড়লে কতটুকুই বা মনে রাখতে পারবে। উপন্যাস এবং নাটক এগুলা ঠিক এই মুহূর্তে যদি না পড়ো, পরীক্ষার আগের দিন উপন্যাসটা তো পড়তে পারবা না, কারণ উপন্যাসটা বড়, নাটকটা অনেক বড়। এগুলা মনের আনন্দ থেকে পড়তে হয়, রিয়েলাইজ করে পড়তে হয়। এবং এই উপন্যাস এবং নাটক পড়ার সময় তোমরা খেয়াল রাখবা এগুলোতে কয়টা চরিত্র আছে, কোন কোন চরিত্রের কি কি বৈশিষ্ট্য, এবং এই চরিত্রগুলো সম্পর্কে তোমাকে ভালোভাবে জানতে হবে। আর জানতে হবে এই উপন্যাস বা নাটকের ঘটনা প্রবাহ কি, ঠিক কোন ঘটনাটা এই উপন্যাস বা নাটকের চালিকা শক্তি, কোন ঘটনাটা এই উপন্যাসটাকে বিভিন্ন বাঁকে নিয়ে গেছে, ঘটনা প্রবাহকে ভিন্ন ধারায় নিয়ে গেছে, এবং এই গল্পের থিমটা কি, এগুলো যদি জানো তাহলে সৃজনশীল প্রশ্নের উত্তরের জন্য তোমাকে আর আলাদা করে গাইড থেকে মুখস্থ করা কোনো প্রয়োজন নাই, এবং আমি মনে করি না। এরপরে আসো, আমি পরবর্তীতে আলোচনা করতে যাচ্ছি বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ ও নির্মিতি বিষয়ে। তোমাদের বাংলা ব্যাকরণে ধ্বনি, শব্দ, বর্ণ, বাক্য, পদ, উচ্চারণ, বানান, সমাস, উপসর্গ, প্রত্যয়, বাক্যান্তর মানে এক প্রকারের বাক্যকে অন্য প্রকারের বাক্যে রূপান্তর, আর বাক্য শুদ্ধিকরণ, এগুলো হচ্ছে তোমার সিলেবাস। আমি বাজারে অনেকগুলো গাইড দেখেছি যেগুলাতে 49, 53 বা আরও বেশি পরিচ্ছেদ। তোমাদের সিলেবাসে আছে মাত্র 6টা পরিচ্ছেদ, কিন্তু বাজারের গাইডগুলা, বাজারের ব্যাকরণ বইগুলা এত বেশি লিখছে যে ইরিলিভেন্ট সিলেবাস থেকে রিলেভেন্ট সিলেবাস ভিত্তিক টপিকগুলা খুঁজে বের করাটাই দায়। তো আমি ইনশাল্লাহ তোমাদেরকে অগ্রিম একটা মেসেজ দিতেছি। আমি তোমাদের জন্য শুধুমাত্র বাংলাদেশ শিক্ষা বোর্ড, বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাদ্রাসা এবং কলেজের যে সিলেবাস ভিত্তিক একটা বই আমি অলরেডি লিখে ফেলছি। আমার বইটা পাবলিশ হওয়ার পথে। এটা তোমাদের সাইজ হবে নবম দশমের যে বোর্ড ব্যাকরণের পাঠ্যপুস্তক বোর্ডে যে ব্যাকরণ বইটা আছে, ঠিক ওই বইটা সাইজ হবে, 200টা পৃষ্ঠা হবে। আমি অচিরে এই বইটা প্রকাশ করব ইনশাল্লাহ তোমাদের উপকারার্থে। আসো এবার আমি নির্মিতি অংশের কথা বলি। নির্মিতি অংশটা তোমরা যদি সাজেশান খোঁজো
লাভ হবে না। কারণ এইচএসসি এবং আলিম পরীক্ষার্থীদের কাছ থেকে একজন শিক্ষক কী চায়? নির্মিত অংশে তোমার সৃজনশীলতা, তুমি কতটুকু বুঝতে পারঙ্গম এবং কতটুকু ব্যাখ্যা করতে এক্সপার্ট। তুমি তোমার লেখাটা তোমার নিজের মতো করে সুন্দর করে যদি উপস্থাপন করতে পারো এবং তোমার লেখাগুলো যদি স্পষ্ট থাকে, বানানগুলো যদি নির্ভুল থাকে, সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, আবেদনপত্র, প্রতিবেদন সবগুলোতে তুমি 10-এ 10 পেতে পারো, এটাতে কোনো ভুল নেই। অনেক শিক্ষার্থীরা অভিযোগ করে বাংলা স্যারেরা নাম্বার দেয় না, বাংলা স্যারেরা আসলে নাম্বার দেওয়ার জায়গা খুঁজে পায় না। অনেকে বিশ্বাস করো যে ভুলভাল যাই হোক, ফিসটা ভরাট করে আসলে যত বেশি ফিসটা তত বেশি নাম্বার, এই ধারণাটা ভুল। কারণ একজন এক্সামিনার, এইচএসসি লেভেলের একজন এক্সামিনার, তিনি প্রভাষক বাংলা অথবা সহকারী অধ্যাপক বাংলা, তিনি বাংলা সাহিত্যে অনার্স এবং মাস্টার্স, তিনি ব্যাকরণ সম্পর্কে যেমন জ্ঞাত তেমনি সাহিত্য সম্পর্কে আরও অনেক বেশি অভিজ্ঞ। এবং তোমরা আশ্চর্য হবে যে বাংলা সাহিত্যে যারা পড়ায় তাদের মধ্যে তারা শুধুমাত্র শিক্ষক নয়, তারা সাহিত্যিকও। তাহলে একজন সাহিত্যিককে তুমি সাহিত্য সম্পর্কে ভুলভাল তথ্য দিয়ে পৃষ্ঠা ভরাট করে নাম্বার পাবে, এমনটা কীভাবে আশা করতে পারো? এটা আশা করিও না। হ্যাঁ, সারাংশ সবসময় খেয়াল রাখবা, সারাংশ এবং সারমর্ম, যে প্রশ্নটা দেওয়া থাকে, যে অংশটা দেওয়া থাকে গদ্যাংশ অথবা কবিতাংশ, তার থেকে সারাংশটা অনেক কম হবে। সারাংশ মানে হলো মূল অংশ, একেবারে মূল অংশ। হ্যাঁ, তাইলে এই মূল অংশটা আমরা অনেক সময় ছাত্রদেরকে উপদেশ দিই যে প্রশ্নে যে অংশটা দেওয়া আছে তার 3/1 আসলে এই ধরনের কোনো কথা নাই। তুমি শুধু অতিরিক্ত যে ব্যাখ্যা বিশ্লেষণগুলো আছে ওই ব্যাখ্যা বিশ্লেষণগুলোকে সংক্ষেপ করে একেবারে উক্তির মতো অনেক কথাকে সংক্ষেপে যে বলে, রবীন্দ্রনাথ যে বলেছে, তুমি অনেক কথা যাও যে বলে কোনো কথা না বলি, তোমার ভাষা বোঝার আশা দিয়েছি জলাঞ্জলি, এরকম মানে মার্জিত একেবারে সংক্ষিপ্তভাবে তুমি পুরো বিষয়টাকে যত সংক্ষেপে তুলে ধরতে পারবে তত বেশি নাম্বার। অবশ্যই সেখানে বানানোর দিকে খেয়াল রাখবে আর তোমার লেখাটা যাতে স্যার পড়তে পারে। ভাব সম্প্রসারণ, সারাংশের ঠিক উল্টো, তোমাকে মূল ভাবটা সম্প্রসারণ করে ব্যাখ্যা করতে হবে এবং এই ব্যাখ্যা করার সময় যুক্তি দেখাতে হবে, উদাহরণ উপস্থাপন করতে হবে। তোমার যুক্তি এবং উদাহরণ যত বেশি মৌলিক হবে, যত বেশি স্পষ্ট হবে, তুমি তত বেশি নাম্বার পাবে। আবেদনপত্র এবং দরখাস্তের নির্দিষ্ট কাঠামো আছে, এই কাঠামোতে তোমাকে দরখাস্ত বা আবেদনপত্র লিখতে হবে। তুমি একটা আবেদনপত্র লিখছো, দেখতে এটা প্যারাগ্রাফের মতো মনে হচ্ছে, দেখতে এটাকে রচনার মতো মনে হচ্ছে, প্রবন্ধের মতো মনে হচ্ছে, তাহলে স্যার তোমাকে কীভাবে নাম্বার দেবে? সেক্ষেত্রে 3-4-এর বেশি আশা করতে পারো না। আর প্রতিবেদনে তোমরা যেটা ভুল করো, তোমরা অনেকেই বুঝো না যে কোনটা সংবাদ প্রতিবেদন আর কোনটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। প্রাতিষ্ঠানিক প্রতিবেদনে আলাদা করে একটা আবেদনপত্র লিখতে হয় আর প্রতিবেদন অংশটা পরবর্তী পেজে সংযুক্ত করতে হয়, কিন্তু সংবাদ প্রতিবেদনে আলাদা করে একটা আবেদন লিখতে হয় না, সেখানে প্রতিবেদকের নাম, ঠিকানা এবং স্থান উল্লেখ করতে হয়। সেক্ষেত্রে তুমি নিজস্ব প্রতিবেদক, দৈনিক প্রথম আলো, বিভিন্ন পত্রিকার নিজস্ব প্রতিবেদক হিসাবে লিখতে পারো। আবার নিজের নাম লিখিও, নিজের জেলা বা উপজেলার নাম এবং তারিখ উল্লেখ করবা। এরপরেই তোমাকে প্রতিবেদনের শিরোনামটা দিতে হবে, সংবাদের শিরোনাম। সংবাদের শিরোনামটা একটু বড় করে লিখবে অন্য লেখাগুলোর চাইতে, যাতে এটা সহজে চোখে পড়ে এবং এটাকে মার্কার দিয়ে প্রয়োজনে হাইলাইট করতে পারো, আন্ডারলাইন করতে পারো। আর শিরোনামটা যত সুন্দর হবে তোমার নাম্বারটা তত এগিয়ে যাবে প্রথমেই। এরপরে আসো, আমি ভিডিওটাকে বেশি দীর্ঘায়িত করতে চাচ্ছি না। পত্র লিখন, একটা পত্র বিভিন্ন ধরনের হতে পারে, ব্যক্তিগত, বাণিজ্যিক এবং সংবাদপত্রের চিঠি। ব্যক্তিগত এবং বাণিজ্যিক পত্রে আলাদা কোনো ফরম্যাট নেই। ব্যক্তিগত পত্রে 6টা অংশ খেয়াল রাখতে হবে: শিরোনাম, সম্ভাষণ, পত্রগর্ভ, তারপরে বিদায়ী সম্ভাষণ, পত্র লেখকের স্বাক্ষর এবং নিচে একটা ঠিকানা সংবলিত খাম এঁকে দেখাতে হয়। আর সংবাদপত্রে যে চিঠিটা, সেখানে 2টা অংশ আছে। সম্পাদক বরাবর একটা দরখাস্ত লিখতে হয় প্রথমে, তারপরে তোমার শিরোনাম সহ যে সংবাদটা তুমি প্রকাশ করতে চাও এটা আলাদা পেজে ইনক্লুড করতে হবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে প্রবন্ধ। প্রবন্ধের মধ্যে 20 নাম্বার। তোমরা একটা জিনিস খেয়াল করো, বাংলা দ্বিতীয় পত্রে সবচেয়ে যেটা তোমাদের সমস্যা সেটা হলো প্রবন্ধ। প্রবন্ধে তোমরা যদি 20-এর মধ্যে 16 না পাও তাহলে A+-এর মার্ক উঠবে না। তো প্রবন্ধে 20-এর মধ্যে 16 পাওয়ার মতো প্রবন্ধ কয়জনই বা লিখতে পারে? তোমরা তো প্রবন্ধ কাকে বলে সেটাই জানো না, আর প্রবন্ধ বিচারের মাপকাঠিও জানো না, তাইলে কি হবে? প্রবন্ধ হলো, প্রমোদ চৌধুরী বলেছেন যে প্রবন্ধ হলো ওয়ার্ক অফ প্রোজ আর্ট, গদ্য শিল্পকর্ম।
অর্থাৎ নারীরা সাজে এবং অলংকার লাগায়, তারপরে মেকআপ করে এবং কবিতার মতো সুন্দর হয়ে সাজুগুজু হয়ে বসে থাকে। মেয়েদেরকে আমি বলি কবিতা, আর ছেলেদেরকে আমি বলি হলো গদ্য, প্রবন্ধ। ছেলেদের মধ্যেও কিন্তু সাজ আছে, একটা ছেলের মধ্যেও সৌন্দর্য আছে, সে সাজে না, সে অলংকার লাগায় না, সে মনে করো এ, মানে মেকআপ করে না। কিন্তু একটা ছেলের অলংকার কি? ছেলের অলংকার হলো তার আত্মমর্যাদা, তারপরে নিজের ব্যক্তিত্ববোধ, তার শালীন আচরণ, কথার মাধুর্যতা, মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করার ক্ষমতা। এগুলো হলো একটা ছেলের অলংকার। আর মেয়েদের অলংকার হলো তার রূপ এবং তার এই যে বাহ্যিক গেট আপ, কাপড় চোপড় এবং প্রসাধন সামগ্রী, এগুলো। তো তাহলে আমি কবিতাকে যদি বলি মেয়ে, তাহলে আমাদের গদ্যটা হবে ছেলে। তাহলে গদ্যও একটা শিল্পকর্ম। একটা সুন্দর ছেলে মার্জিত ভাষায় কথা বলে এবং তার ব্যক্তিত্ববোধ আছে, এটা যদি একটা মেয়েকে আকর্ষণ করতে পারে, তাহলে তোমার প্রবন্ধ কেন একজন শিক্ষককে আকর্ষণ করতে পারে না? কারণ তুমি ওভাবে নির্বাচিত বিষয়ে সুন্দরভাবে তোমার গদ্যটা উপস্থাপন করতে পারো না। একটা প্রবন্ধ ভালোভাবে লিখতে হলে তোমাকে প্রথমেই তথ্য সংগ্রহ করতে হবে, বিভিন্ন তথ্য এবং উপাত্ত, বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন উৎস থেকে তথ্যগুলো সংগ্রহ করে তোমাকে নোট করতে হবে এবং একটি গঠনমূলক ভূমিকা এবং মূল অংশকে কয়েকটা অনুচ্ছেদে বিভক্ত করে সর্বশেষ একটা উপসংহার দিতে হবে। এই তিনটি অংশ তোমাকে সম্পূর্ণভাবে শেষ করতে হবে। তুমি অনেক কথা লিখেছ কিন্তু মানে উপসংহারটা দিতে পারো নাই, যে বিষয়ে তুমি প্রবন্ধ লিখতেছো ওই বিষয়টা কমপ্লিট করতে পারো নাই, তাহলে তোমাকে তো পুরো নাম্বার দেওয়া হবে না। আর তোমার বক্তব্যের ভাষাটা হতে হবে সহজ সরল, অনেক কঠিন ভাষা ব্যবহার করা যাবে না, আর ভুলটা পরিহার করতে হবে। আর এমন কোনো তথ্য বা উপাত্ত ব্যবহার করা যাবে না যেটা ভুল। হ্যাঁ, আর প্রবন্ধে বেশি নাম্বার পেতে হলে তোমাকে বেশি বেশি প্রবন্ধ লেখা অনুশীলন করতে হবে পরীক্ষার আগেই। আর একটা জিনিস খেয়াল রাখবা, যেটা সবচেয়ে বড় কথা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, অনেকে মনে করে যে 20 নম্বরের প্রবন্ধের জন্য কমপক্ষে 20 পৃষ্ঠা তো লিখতেই হবে, এমন ধারণাটা পরিহার করো। মূল বিষয়ের দিকে মনোযোগ দাও এবং বর্ণনা এবং তথ্যবহুল লেখা উপস্থাপনের চেষ্টা করো। প্রয়োজনে বাংলা সাহিত্যের বিখ্যাত লেখকদের যে প্রবন্ধগুলো তোমার মেইন বইতে আছে, এই প্রবন্ধগুলো বারবার পড়ো এবং দেখো ওনারা কত সুন্দরভাবে আকর্ষণীয় করে বক্তাকে কি করেছেন, আকর্ষণ করেছেন, তার লেখার বৈশিষ্ট্য এবং লেখার ধরন দিয়ে মানুষকে আকৃষ্ট করেছেন। এই আকৃষ্টতা তোমার লেখার মধ্যে যদি থাকে এবং প্রবন্ধের মূল বিষয়বস্তুটা যদি তোমার লেখার মধ্যে ফুটে ওঠে, তাহলে অবশ্যই তুমি ভালো নাম্বার পাবে। এবং স্পেশাল তোমাকে কিছু একটা টিপস দিতে যাচ্ছি, তোমার লেখাটা পরিষ্কার এবং স্পষ্ট হতে হবে। হাতের লেখা অনেক সুন্দর হতে হবে এমন কোনো কথা নেই। আর খাতাটা থাকতে হবে পরিচ্ছন্ন, ঘষা মাজা অতিরিক্ত কাটাকাটি করা যাবে না। আর প্রত্যেকটা প্যারাগ্রাফের লেখার সময় প্রত্যেকটা প্যারাগ্রাফের মাঝখানে একটা লাইন অন্তত ফাঁকা দিতে হবে। বামে এবং উপরে অবশ্যই পর্যাপ্ত 1 ইঞ্চি মার্জিন রাখতে হবে। অনেক সময় আমরা কাগজ মূল্যায়ন করার সময় দেখি যে ছেলেকে যে নাম্বার দেব, নাম্বার দেওয়া জায়গাটাই নেই। হ্যাঁ, এটা করিও না। আর প্রশ্নের আলোকে উত্তর দিবা, প্রশ্ন কি চাইছে সেটাকে খেয়াল রাখবা, বিনা প্রয়োজনে ভুল উদাহরণ দেওয়া থেকে বিরত থাকবা। অপ্রাসঙ্গিক কথা লিখে উত্তরকে দীর্ঘায়িত করার চেষ্টা করিও না, এতে এক্সামিনার বিরক্ত হন এবং কম নাম্বার দেন। হ্যাঁ, এরপরে সময়টার দিকে খেয়াল রাখবা, এটা তো আমি আগেই বলেছি, কোনো প্রশ্ন বাদ দিবে না, এটা হলো মূল কথা। তোমাকে সময়ের দিকে খেয়াল রাখতে হবে যাতে তুমি প্রত্যেকটা প্রশ্নের আনসার করতে পারো। তুমি 100 নাম্বারের মধ্যে যদি 70 আনসার করো, 80 কীভাবে পাবে? তোমাকে 100 নাম্বারের মধ্যে 100ই আনসার করতে হবে, তবে তুমি 60-70 পেতে পারো। এবং তোমার উত্তর যদি কোয়ালিটি ভালো হয় তাহলে আরও ভালোভাবে নাম্বার পাবে। তো এক্ষেত্রে তোমাকে প্রশ্নটা আগে ভালোভাবে পড়তে হবে এবং বুঝতে হবে। আর সৃজনশীল প্রশ্নের উত্তরের ক্ষেত্রে উদ্দীপকের সাথে নিজের জ্ঞান এবং অনুধাবন মিশিয়ে তারপরে নিজের ভাষায় লিখতে হবে। তো শিক্ষার্থীরা, রিভিশন দিতে হবে। তোমার নির্দিষ্ট সময় লেখা শেষ করার পর কমপক্ষে 10টা মিনিট তোমাকে সময় রাখতে হবে হাতে, যেটা তুমি পুরো উত্তরপত্রটা একবার পড়ে রিভিশন দিবা এবং পরীক্ষার আগে পুরো সিলেবাস দ্রুত রিভিশন দিয়ে শেষ করবা। পরীক্ষার হলে উত্তরপত্র লেখার সময় একবার দ্রুত চোখ বুলিয়ে নিবা প্রশ্নের দিকে, তারপর লেখা শুরু করবা। পরীক্ষার হলে শিক্ষক এবং বন্ধুদের কোনো সহায়তার কোনো সুযোগ নেই, অতএব শিক্ষক এবং বন্ধুদের যা সহায়তা প্রয়োজন তা পরীক্ষার আগেই নিয়ে নাও
এবং নিজের অভিজ্ঞতাগুলোকে তাদের সাথে শেয়ার করে ঝালিয়ে নাও। তো আত্মবিশ্বাসটা এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেখো, তুমি যদি পরীক্ষার আগেই মনে করো যে আমি বাংলা A+ পাবো না, বাংলা A+ পাওয়া কঠিন, এবং এখন পর্যন্ত ওই আমার আগের বেসের অমুক ভাই A+ পাইছে কিন্তু বাংলাতে পায় নেই, এই ধরনের চিন্তাভাবনা মন থেকে বাদ দাও। তুমি A+ পাওয়ার মতো করে যোগ্য যদি লিখতে পারো উত্তর, তাহলে অবশ্যই পাবে। এবং তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখন পরীক্ষা চলে আসছে মাত্র 1 মাস, রাতে 3টা পর্যন্ত প্রতিদিন যদি তুমি ঘুম না গিয়ে শুধু পড়াশোনা করো, তাহলে তোমার স্বাস্থ্য খারাপ হবে। পর্যাপ্ত ঘুমের অভাবে তোমার মেজাজ খিটখিটে হয়ে যাবে এবং পরীক্ষা তোমার খারাপ হবে। নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে হবে। পরীক্ষার আগের রাতে সারা রাত জেগে পড়বে না। তো পরীক্ষার আগের রাত্রে যদি তুমি রাত 4টা পর্যন্ত পড়ো, দেখবা যে পরীক্ষার হলে তুমি প্রশ্নটা হাতে পাওয়ার পর শরীর ঝিমঝিম করতেছে, ক্লান্তি, এবং তোমার ঘুম এসে যাচ্ছে। তুমি যেটা লিখতে চাচ্ছ তোমার হাত চলছে না, তোমার ব্রেন চলছে না। এই কাজটা করিও না। পরীক্ষার আগের রাতে কোনো পড়ালেখা নাই, শুধু একবার রিভিশন দিবা যে পড়াগুলো তুমি শিখছো, নতুন কোনো প্রশ্ন পড়বে না। এবং তোমার পরীক্ষার জন্য যে উপকরণগুলা নেওয়া দরকার, রাতেই এটা প্রস্তুত করে রেখে দিবে টেবিলের উপর, সকালবেলায় যাতে আর খোঁজাখুঁজি করতে না হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আমার বক্তব্যের শেষে চলে এসেছি। আমার কৌশলগুলো অনুসরণ করলে তোমরা অবশ্যই A+ পাবে বলে আমি আশা করি। ধন্যবাদ সবাইকে। আমার পরবর্তী ভিডিওগুলো পেতে চাইলে আমার চ্যানেলটাকে একটু কী করে রাখবা, লাইক করে রাখবা, অথবা আমার চ্যানেলের লিঙ্কটা তোমার মোবাইলে অথবা হোয়াটসঅ্যাপে অথবা তোমার নোটবুকের টাইমলাইনে শেয়ার করে রাখবা। আর যদি একান্তই ভালো লেগে যায়, তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।